ট্রান্সফরমার প্রোটেকশনের আমরা অনেকগুলো পার্ট দেখেছি। আজকে আমরা একটা পার্ট ডিসকাস করব যে ট্রান্সফরমার প্রোটেকশনের ক্ষেত্রে ওভারফ্লাক্সিং প্রোটেকশনটা কিভাবে করা হয় বা ওভারফ্লাক্সিং প্রোটেকশন কেন দরকার হয়। ঠিক আছে, ওভারফ্লাক্সিং ইন এ ট্রান্সফরমার। ওভারফ্লাক্সিং ইন ট্রান্সফরমার। তো আমরা জানি যে ট্রান্সফরমারের মধ্যে যে ভোল্টেজ তার একটা ইকুয়েশন আছে এবং সেটা হচ্ছে ফ্লাক্সের সঙ্গে রিলেটেড। এটা আমরা জানি ট্রান্সফরমারের যে ইএমএফ এটা ইনডিউসড হয় সেটা কার সঙ্গে রিলেটেড না 4.44, যেটাকে আমরা √2 পাইও বলে থাকি। 4.44 ইন্টু ফ্রিকোয়েন্সি ইন্টু ফাই এম মানে হচ্ছে ফ্লাক্স ইন্টু নাম্বার অফ টার্নস, তাই তো? এটাই হতো রিলেশন। তাহলে এই রিলেশন থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে যেটা ইএমএফ ইনডিউসড হচ্ছে ভোল্টেজ, এটা কার সঙ্গে রিলেটেড? ফ্রিকোয়েন্সির সঙ্গে রিলেটেড, ফ্লাক্সের সঙ্গে রিলেটেড এবং নাম্বার অফ টার্নস এর সঙ্গে রিলেটেড। ঠিক আছে, এবার আমরা দেখো এখান থেকে ফাই এমটাকে কি লিখতে পারি। ফাই এম ইজ দ্য ফ্লাক্স। তাহলে ফাই এম যেটাকে আছে ম্যাগনেটাইজিং ফ্লাক্স, এটাকে আমরা এরকমও লিখতে পারি, ফাই এম ইজ ইকাল টু হচ্ছে ই ডিভাইডেড বাই, বা এটাকে আমরা ভি লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ অনেক সময় এটাকে ভি বাই এফ প্রোটেকশন নামেও ডাকা হয়, তো সেই কারণে এটা আমরা এখানে ভি বলে ডিনোট করছি, ভোল্টেজটাকে আমরা ভি দিয়ে ডিনোট করছি। ভি ডিভাইডেড বাই 4.44 ইন্টু এফ ইন্টু এন। ঠিক আছে, 4.44 ইন্টু এফ ইন্টু এন। এখন 4.44টা তো কনস্ট্যান্ট এবং নাম্বার অফ টার্নসটাও, একবার ট্রান্সফরমার যখন ডিজাইন হয়ে যাচ্ছে নাম্বার অফ টার্নস তো আর তারপরে চেঞ্জ হবে না। ওয়াইন্ডিংটা যখন একবার ডিজাইন করে ট্রান্সফরমার চালিয়ে দেওয়া হলো, নাম্বার অফ টার্নসটাও ফিক্সড হয়ে গেল। কিন্তু ভোল্টেজ, এটা হচ্ছে সাপ্লাই করা যে ভোল্টেজ হতে পারে সেটা চেঞ্জ হতে পারে এবং ফ্রিকোয়েন্সি এটাও চেঞ্জ হতে পারে। দ্যাট মিনস আমরা বলতে পারি যে যেটা ফ্লাক্স আছে ফাই এম, সেটা কার সঙ্গে প্রপোর্শনাল? ফাই এম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি ডিভাইডেড বাই এফ। ঠিক আছে, এটা হচ্ছে প্রপোর্শনাল টু ভি ডিভাইডেড বাই এফ। এখন ট্রান্সফরমারের যে ডিজাইন সেটা হচ্ছে একটা পার্টিকুলার ফ্লাক্সে রান করার জন্য ডিজাইন করা হয়। এই ফ্লাক্সের সঙ্গে আবার ম্যাগনেটাইজিং যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি এবং ট্রান্সফরমারের যে কোর এরিয়া তারও একটা রিলেশন আছে। সেটা কি? এটা হচ্ছে ফাই এম ইজ ইকাল টু কি? ম্যাগনেটাইজিং ফ্লাক্স ফাই এম দ্যাট ইজ রিলেটেড টু দ্য বিএম ইন্টু এ। বিএমটা কি জিনিস? বিএমটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। যে মেটেরিয়াল আমরা ট্রান্সফরমারের কোর বানানোর জন্য ইউজ করছি তার মধ্যে ম্যাক্সিমাম কতটা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি থাকতে পারে সেটা হচ্ছে বিএম। এন্ড এরিয়াটা কি? এরিয়াটা হচ্ছে যে কোর যার মধ্যে দিয়ে ফ্লাক্সটা একদিক থেকে আরেক দিকে ফ্লো করে যাচ্ছে, সেটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন এ। ঠিক আছে, তার মানে দেখো আমরা তো ট্রান্সফরমার যখন ডিজাইন করছি তার কোরটা তো একটা পার্টিকুলার মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে। আইদার হতে পারে সেটা হট রোল্ড স্টিল, হতে পারে সেটা কোল্ড রোল্ড গ্রেন ওরিয়েন্টেড স্টিল বা সিআরজিও স্টিল। এবার এই যে বিভিন্ন ধরনের মেটেরিয়াল দিয়ে আমরা কোরগুলোকে বানাচ্ছি তাদের একটা পার্টিকুলার বিএম থাকে, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি একটা থাকে। এবার যদি সেই বিএফ ফাই এমটা যদি কোনো কারণবশত বেড়ে যায়, কেন বাড়তে পারে? ফাই এমটা বেড়ে যেতে পারে, আমাদের ভিটা যদি বেড়ে যায় তাহলে বাড়তে পারে, আবার এফটা যদি কমে যায় তাহলেও হতে পারে। এবার এই দুটো কারণে আমাদের ফাই এম জিনিসটা বেড়ে যেতে পারে। ফাই এমটা যদি বেড়ে যায়, এরিয়া অফ ক্রস সেকশন মানে কোরের যে এরিয়া, ট্রান্সফরমার যখন ডিজাইন করা হয়ে গেছে যখন চলছে তখন আর এরিয়াটা তো কম বেশি হবে না, এটা কনস্ট্যান্ট। তাহলে যদি ফাই এম বাড়ে তাহলে কাকে বাড়তে হবে? বিএমটাকে বেড়ে যেতে হবে। মানে ম্যাক্সিমাম যে ফ্লাক্স ডেন্সিটি যেটা, সেটা কিন্তু বেড়ে যেতে হবে, ম্যাগনেটাইজিং ফ্লাক্স ডেন্সিটির পরিমাণটা বেড়ে যাবে। এবং আমাদের যে কোরটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, ট্রান্সফরমারের কোরটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে তার একটা রেটেড ভ্যালু থাকে। যতটা পর্যন্ত
ফ্লাক্স ডেন্সিটি সে অ্যালাউ করতে পারে। কিন্তু যদি তার থেকে একটা পার্টিকুলার লিমিটের পরেও বেশি হয়ে যায়, যদি তার থেকেও সেটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, তার থেকেও বেশি হয়ে গেলে তখন সেই ট্রান্সফরমারটার মধ্যে কিন্তু কোডটা ড্যামেজ হয়ে যেতে পারে। ঠিক আছে, কোডটা তার স্যাচুরেট করে যেতে পারে এবং কোডটা ড্যামেজ হয়ে গিয়ে ট্রান্সফরমারের যে ওয়ার্কিং সেটা ঠিকমতো আর হবে না। ঠিক আছে, সেই কারণে আমরা সবসময় চাইবো যে ট্রান্সফরমারের যে ফ্লাক্স, এই যে ফাইএমটা যেন একটা নির্দিষ্ট মাত্রার থেকে বেশি না হয়, এটা আমাদেরকে সবসময় দেখতে হবে। এবারে দেখবো যে এই ফাইএমটা বাড়ে কেন, ফাইএমটা বৃদ্ধি পায় কেন, যেটা ফাইএমে আমরা চালানোর কথা সেই ফাইএমের থেকে বেশি হতে পারে কেন। দুটো কারণে হতে পারে। ভোল্টেজ যদি বেশি হয়ে যায়, রেটেড ভোল্টেজের থেকে যদি বেশি ভোল্টেজ চলে আসে তখন হতে পারে, অথবা যে ফ্রিকোয়েন্সিতে চলার কথা তার থেকে যদি ফ্রিকোয়েন্সি কমে যায় তাহলেও হতে পারে। দুটো কারণেই ফ্লাক্সটা বৃদ্ধি পেতে পারে। তার মানে দেখো এগুলোর যে প্র্যাকটিক্যাল রিজনসগুলো, যে ভোল্টেজ বেড়ে যাওয়াটাকে আমরা কি বলি, ওভার ভোল্টেজ, তাই তো। ভোল্টেজ বেড়ে যাওয়া বেসিক্যালি ইট ইজ ওভার ভোল্টেজ। এই ওভার ভোল্টেজ কেন হতে পারে, ওভার ভোল্টেজ হতে পারে আমার সুইচিং এর জন্য হতে পারে। সুইচিং, যখন আমরা কোনো মানে ক্যাপাসিটার ব্যাংক বা এই ধরনের কোনো জিনিসকে যখন আমরা অন অফ করছি, এই মানে কি সুইচিং করছি, তো এই যে সুইচিং গুলোর মধ্যে একটা ওভার ভোল্টেজের একটা সম্ভাবনা থেকে যায়, তাকে বলা হয় সুইচিং ওভার ভোল্টেজ। ঠিক আছে, এর মেন রিজনস গুলো হতে পারে আমাদের, এক নাম্বার হচ্ছে সুইচিং, তার জন্য হতে পারে। নেক্সট হচ্ছে আমাদের ধরো যে জেনারেটর, হ্যাঁ, যে জেনারেটর থেকে পাওয়ারটা আসছে, এখন তো গ্রিড কানেক্টেড সিস্টেম। ঠিক আছে, গ্রিড কানেক্টেড সিস্টেম হলে ফ্রিকোয়েন্সিটা একটা মনিটর ঠিকমতো করাই হয়। সুইচিং থেকে ওভার ভোল্টেজ কি করে হচ্ছে? সুইচিং থেকে ওভার ভোল্টেজ মানে কি, ধরো একটা কোনো ক্যাপাসিটার আছে, হ্যাঁ, ক্যাপাসিটারের মধ্যে আমরা যখনই করি, মানে তোমরা এদের গ্রাফ গুলো দেখতে হবে। ঠিক আছে, মানে ক্যাপাসিটারের চার্জিং ডিসচার্জিং এর ব্যাপারটা বুঝতে হবে। যখন ধরো ক্যাপাসিটার চার্জ হচ্ছে, মানে হঠাৎ করে ধরো অফ অবস্থায় ছিল, আমরা কোনো সুইচটাকে অন করলাম, তাহলে কি হলো, ক্যাপাসিটারটা প্রথমে তো ডিসচার্জ অবস্থায় ছিল। ঠিক আছে, প্রথমে ধরো ডিসচার্জ অবস্থায় ছিল, এখন আমরা ক্যাপাসিটারটাকে চার্জ করে দিলাম। কোনো সার্কিটে অনেক এরকম ক্যাপাসিটিভ লোড বা ইন্ডাকটিভ লোড এগুলো তো থাকেই। তাহলে ক্যাপাসিটারটা এইদিকে প্রথমে একটা শর্ট সার্কিটের মতো বিহেভ করবে, মানে এদিক দিয়ে একটা হিউজ কারেন্ট চলে যাবে। মানে এইরকম ভাবে সার্কিটে এরকম কোথায় কত ক্যাপাসিটেন্স ইন্ডাকটেন্স কোথায় আছে আমরা জানি না। এগুলো যখন কোনো সুইচিং এর মাধ্যমে অন অফ করা হচ্ছে, সেই সময় কিন্তু একটা ট্রানজিয়েন্ট হচ্ছে, মানে এটা একটা স্টেট থেকে অফ অবস্থা থেকে অন অবস্থায় যাচ্ছে, মানে কি ট্রানজিয়েন্ট। এই ট্রানজিয়েন্টের সময় কিন্তু এটার কারেন্ট এবং ভোল্টেজের একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে। যেমন ক্যাপাসিটারকে আমরা জানি যদি হঠাৎ করে চার্জ করা হয়, এটা কিন্তু হঠাৎ করে একটা হিউজ কারেন্ট ড্র করতে শুরু করে। ঠিক আছে, এবং তার মানে কি কারেন্টটা বেড়ে গেল। এবার সেই কারেন্ট বেড়ে গিয়ে সেটা কোনো কারণে কি করতে পারে, কারেন্ট বেড়ে গেল মানে সেই কারেন্টের জন্য আবার ওভার ভোল্টেজও দেখা দিতে পারে। কারণ আমরা জানি তো ভোল্টেজ ইজ ইকাল টু কি, কারেন্ট ইন্টু ইম্পিডেন্স। ঠিক আছে, কারেন্ট ইন্টু ইম্পিডেন্স। এবার কারেন্টটা ধরো বেড়ে গেল, কারেন্টটা বেড়ে গিয়ে সঙ্গে সঙ্গে তো আর কমবে না। এবার যখন এই রিয়াক্টেন্স এর ফ্যাক্টরটা চলে আসবে, কারেন্টটা বেড়ে আছে, তখন একটা ওভার ভোল্টেজ এখানে তৈরি হবে। এরকম ভাবে সার্কিটে, মানে ইলেকট্রিক্যাল যে নেটওয়ার্ক, সেখানে এরকম ক্যাপাসিটিভ এবং ইন্ডাকটিভ লোড প্রচুর আছে। সেগুলো যখন কোনো কারণে অন অফ হয়, তখনই আমরা জানি যে একটা ভোল্টেজের চেঞ্জ দেখা দেয়। ঠিক আছে, বিশেষ করে ক্যাপাসিটার ব্যাংক ওপেন ক্লোজ করলে সে সময় একটা প্রচুর ওভার ভোল্টেজ আসে। তো এগুলো হচ্ছে সুইচিং এফেক্ট। ঠিক আছে, সুইচিং এফেক্টের জন্য হতে পারে। আবার আমাদের যে জেনারেটর যেটা আছে, জেনারেটর থেকে তো ইলেকট্রিক্যাল পাওয়ার আসছে। এই জেনারেটরের স্পিড যদি আমরা কন্ট্রোল করতে ঠিক মতো না পারি, যদি ধরো স্পিডটা কমে গেছে, জেনারেটরের স্পিড কমে গেছে, তাহলে কি হবে, জেনারেটরের স্পিড যদি রেটেড মানে সিঙ্ক্রোনাস স্পিডে তো ঘোরার কথা, কিন্তু সিঙ্ক্রোনাস স্পিডের থেকে ধরো কম স্পিডে ঘুরছে। আমরা জানি যে ফ্রিকোয়েন্সির সঙ্গে স্পিডের একটা রিলেশন আছে। 120 এফ বাই পি, এটাই তো আমাদের সিঙ্ক্রোনাস স্পিড, 120 এফ বাই পি। এবার নাম্বার অফ পোলসটা তো কনস্ট্যান্ট। এবার ধরো সিঙ্ক্রোনাস স্পিড কমে যদি যায়, দ্যাট মিনস আমাদের যে ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছে এফ, এটা কমে যাবে। আর ফ্রিকোয়েন্সি কমে গেলে কি হতে পারে, ভি বাই এফ এই জিনিসটা বেশি হয়ে যেতে পারে। দ্যাট মিনস আমাদের ফাই এম যেটা আছে সেটা বেশি হয়ে যেতে পারে, এবং ফাই এম বেশি হওয়ার মানে হচ্ছে ওভার ফ্লাক্সিং। ঠিক আছে, আবার ধরো ট্রান্সমিশন লাইন যখন লাইটলি লোডেড থাকে, ট্রান্সমিশন লাইন লাইটলি লোডেড কন্ডিশন কখন থাকে, রাতের দিকে থাকে। ট্রান্সমিশন লাইন যখন লাইটলি লোডেড কন্ডিশনে থাকে, তখন কি হয়, ফেরান্টি এফেক্ট হয় না,
ট্রান্সমিশন লাইনে ফেরান্টি এফেক্ট বলে একটা হয়। ট্রান্সমিশন লাইন ইজ লাইটলি লোডেড। যখন ট্রান্সমিশন লাইনের লোড কম থাকে তখন একটা ফেরান্টি এফেক্ট বলে ঘটনা ঘটে। তখন কি হয় না, সেন্ডিং এন্ড যেদিক থেকে আমরা ভোল্টেজটাকে সেন্ড করছি তার থেকে ভোল্টেজ যেদিকটা আমরা রিসিভ করি ভোল্টেজ সেদিকে বেশি হয়ে যায়, লাইটলি লোডেড। মানে সেন্ডিং এন্ডের থেকে রিসিভিং এন্ডের ভোল্টেজ বেশি হয়ে যায়। তো এই ধরনের ঘটনাকে বলা হয় ফেরান্টি এফেক্ট। এটাও ফেরান্টি এফেক্ট যদি হয় তাহলে কি, সেই ধরো ট্রান্সমিশন একটা লাইন আছে, এটা ধরো একটা জেনারেটিং স্টেশন, ঠিক আছে, তারপরে ধরো সাবস্টেশনগুলো আমরা শো করলাম না, এখানে ধরো ভোল্টেজটাকে স্টেপ আপ করা হলো, দিয়ে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে এটা কোথাও সেন্ড করা হচ্ছে। এবার এইখানটায় ধরো এটা হচ্ছে আমাদের সেন্ডিং এন্ড ভিএস, এখানকার ভোল্টেজ ভিএস, আর এটা হলো আমাদের রিসিভিং এন্ড, এটা হলো সাপোজ এখানকার ভোল্টেজ হলো ভিআর। এবার এখানে আমরা যে লোডগুলোকে লাগাবো, লোড মানে এখানে হতে পারে আমরা একটা ট্রান্সফরমারকে চালাচ্ছি, এখানে কোনো ট্রান্সফরমারকে আমরা ইউজ করছি, কিন্তু এখানে কি হবে, লাইটলি লোডেড থাকার কারণে সেন্ডিং এন্ডে যে আমরা ভোল্টেজ পাঠাচ্ছি, সাপোজ এখানে আমরা 220 ভোল্ট পাঠাতে চাইছি, কিন্তু 220 ভোল্টটা যেহেতু লাইটলি লোডেড কন্ডিশনে আছে তার জন্য এদিকে পৌঁছাতে পৌঁছাতে হয়তো 250 হয়ে গেল। তার মানে এফেক্টিভলি কি হবে, এখানে যে ট্রান্সফরমারগুলো আছে তার প্রাইমারি ওয়াইন্ডিং এ ভোল্টেজ বেশি পড়বে, চালার কথা সেটা 220-তে, এখন ধরো 250 পড়ে গেছে সাপোজ ফর এক্সাম্পল। তখন কি হবে, ভোল্টেজ বেশি হয়ে যাবে। ভোল্টেজ বেশি হওয়ার মানে কি, ভিটা বেশি হয়ে যাওয়া, এবং ভি বেশি হয়ে গেলে আমাদের ফাইএমটা বেশি হয়ে যাবে, এবং তার জন্য ওভারফ্লাক্সিং দেখা দিতে পারে। তাহলে ট্রান্সমিশন লাইন লাইটলি লোডেড কন্ডিশনে থাকলেও এরকম ওভার ভোল্টেজ এর মতো ঘটনা ঘটতে পারে, ঠিক আছে। আবার ধরো ট্যাপ চেঞ্জিং এর জন্য হতে পারে। ট্যাপ চেঞ্জিং যখন আমরা করি ট্রান্সফরমারে, ট্যাপ চেঞ্জারের অপশন থাকে, এটা আমি আগে এক্সপ্লেন করেছি। ট্যাপ চেঞ্জার জিনিসটা কি না, যখন আমাদের সেকেন্ডারি ভোল্টেজ যেটা আমরা চাইছি সেটা না পাই, ঠিক আছে, তখন আমাদের কাছে একটা অপশন থাকে কি, আমরা সেন্ডিং এন্ডের মানে আমাদের ট্রান্সফরমারের যে প্রাইমারির দিক সেদিকের ভোল্টেজটাকে আমরা কম থাকলে বা কমও যদি ভোল্টেজ আমাদের কাছে থাকে প্রাইমারিতে, আমরা ট্যাপটাকে চেঞ্জ করে করে সেকেন্ডারিতে রেটেড ভোল্টেজ কিন্তু আমরা জেনারেট করতে পারি, ঠিক আছে। তো এরকম ট্যাপ চেঞ্জারের অ্যাকশনের জন্য অনেক সময় ওভার ভোল্টেজের ঘটনা ঘটতে পারে ট্রান্সফরমারের মধ্যে, এবং ওভার ভোল্টেজ ঘটলেই সেটা ওভার ফ্লাক্সিং কন্ডিশন অ্যারাইজ করতে পারে। এবার এই ওভার ফ্লাক্সিং হলে ক্ষতিটা কি, ঠিক আছে, ওভার ফ্লাক্সিং হলে ক্ষতি কি হয়, এফেক্টস অফ ওভার ফ্লাক্সিং। ওভার ভোল্টেজ হলে ওভার ফ্লাক্স হচ্ছে তো? যদি ফ্রিকোয়েন্সিটা ধরো কনস্ট্যান্ট আছে, এফটা কনস্ট্যান্ট, সাপোজ টা কি আছে তোমার, ভি বাই এফ এর সঙ্গে প্রপোর্শনাল টু ভি বাই এফ। এবার ধরো এফটা কনস্ট্যান্ট আছে, তাহলে ভি বাড়ালে কি হবে, তো বাড়বে, তার মানে ওভার ভোল্টেজ হলে ওভার ফ্লাক্সিং হবে। অথবা আন্ডার ফ্রিকোয়েন্সি হলেও ওভার ফ্লাক্সিং হতে পারে, যদিও সেটা রেয়ার, কিন্তু ওভার ভোল্টেজ তো হতেই পারে, অনেক সময়ই হয়। এফেক্টস অফ ওভার ফ্লাক্সিং, এই ওভার ফ্লাক্সিং হলে কি কি ঘটনা ঘটতে পারে। এর জন্য দেখো হারমোনিক্স তৈরি হয়, ঠিক আছে, আমাদের যে লাইন যেটা আছে সেই লাইনের ফ্রিকোয়েন্সি হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, আমরা চাই 50 হার্জ এসি সিগন্যাল এইরকম চাই, ঠিক আছে। কিন্তু যখনই আমাদের ওভার ফ্লাক্সিং হবে, ওভার ফ্লাক্সিং এর সঙ্গে জুড়ে থাকে অনেক রকমের হারমোনিক্স মানে সেগুলো ধরো সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম বিভিন্ন ধরনের হারমোনিক্স। ধরো সেকেন্ড, থার্ড হারমোনিক ধরো এইটুকুর মধ্যে এটা 3টে সাইকেল হয়ে যাবে, মানে যেটা এখানে একটা হাফ সাইকেল হচ্ছিল এর এখানে 3টে হয়ে যাবে, এবং এরকম ভাবে অনেক হাই ফ্রিকোয়েন্সি এরকম হারমোনিক্স তৈরি হবে, ঠিক আছে। এরকম ধরো থার্ড হারমোনিক্স হতে পারে, ফিফথ হারমোনিক্স হতে পারে, সেভেন্থ হারমোনিক্স হতে পারে, এরকম বিভিন্ন ধরনের হারমোনিক্স তৈরি হবে, ঠিক আছে। এই হারমোনিক্স গুলো কিন্তু এফেক্টিভলি আমার কোনো পাওয়ার আউটপুট হিসাবে আমরা কাজে লাগাতে পারি না। হারমোনিক্স গুলো যখন জেনারেট হয় সেগুলো আমাদের এফেক্টিভ পাওয়ারে কোনো ভূমিকা পালন করে না, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে ওয়েস্টেজ, এগুলো হচ্ছে লস। এই হারমোনিক্স প্রডিউস হওয়া, এটা একটা এফেক্ট হতে পারে আমাদের ওভারফ্লাক্সিং এ। তাহলে 1 নাম্বার আমরা বলবো হারমোনিক্স, এটা একটা এফেক্ট অফ ওভারফ্লাক্সিং। নেক্সট কি হতে পারে, নেক্সট হচ্ছে আমাদের যে কোর আছে, কোরের মধ্যে হিস্টেরেসিস এবং এডি কারেন্ট বলে দুটো লস হয়, ঠিক আছে। হিস্টেরেসিস লস এবং এডি কারেন্ট লস বলে দু ধরনের লস হয়, তোমরা জানো, ঠিক
ঠিক আছে। এবং সেই যে লস গুলো তোমরা দেখবে হিস্টেরেসিস লস বা এডি কারেন্ট লস, সেগুলো কার সঙ্গে প্রপোর্শনাল হয় বলো? হিস্টেরেসিস লস দেখবে সেগুলো হচ্ছে সমস্ত কিছুই কিন্তু বিএম, এটা হিস্টেরেসিস লসটা বিএম এর সঙ্গে প্রপোর্শনাল হয়, আর এডি কারেন্ট যে লস সেটা হচ্ছে তোমাদের বিএম স্কোয়ার এর সঙ্গে প্রপোর্শনাল হয়। ঠিক আছে, তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের যদি বিএম মানে কি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, তাই তো, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। আর যদি ফাই এম বাড়ে, ফাই এম এর সঙ্গে বিএম এর কি সম্পর্ক? ফাই এম মানে হচ্ছে বিএম গণিত ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, এবার ক্রস সেকশনাল এরিয়াটা তো আর চেঞ্জ হবে না। তার মানে ফাই এম বা ওভারফ্লাক্সিং যদি হয়, ফাই এম যদি বাড়ে তাহলে বিএমও বাড়বে। আর বিএম যদি বাড়ে তাহলে কি হবে? হিস্টেরেসিস লসও বাড়বে, এডি কারেন্ট লসও বাড়বে। এবং লস যদি বাড়ে, সেই লসগুলো কোথায় হবে? কোরের মধ্যে হবে। এবং কোরের মধ্যে লস হওয়ার ফলে কি তৈরি হবে? হিট তৈরি হবে। যত বেশি লস হবে তত বেশি হিট তৈরি হবে, এবং হিট তৈরি হওয়া মানে হচ্ছে ওভার হিটিং। দ্যাট মিনস এটার এফেক্ট অফ ওভারফ্লাক্সিং আমরা বলতে পারি যে ওভার হিটিং হবে। যতটা হিট হওয়ার কথা তার থেকে বেশি হিট তৈরি হচ্ছে। দ্যাট ইজ ওভার হিটিং ইজ অলসো অ্যান এফেক্ট অফ ওভারফ্লাক্সিং। ঠিক আছে, নেক্সট আমাদের কি হতে পারে? আমাদের যে আউটপুটটা পাওয়ার কথা, আমরা সবসময় চাই যে আমাদের ট্রান্সফরমার থেকে যে আউটপুট হয় সেটা যেন পিওর সাইনোসয়েড হয়। পিওর সাইনোসয়েডাল আউটপুট আমরা ট্রান্সফরমার থেকে পেতে চাই। কিন্তু যখন এই হারমোনিক্সের ব্যাপার চলে আসছে, হারমোনিক্স কেন আসছে? ওভারফ্লাক্সিং হলে হারমোনিক্স আসছে। এবং তখন কিন্তু আমাদের যে আউটপুট আমরা পাচ্ছি ওটা আর পিওর সাইনোসয়েডের মতো থাকছে না, ওটা ওটা হচ্ছে ডিস্টর্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধরো এইরকম টাইপের হয়ে যাচ্ছে, এইরকম টাইপের একটা ওয়েব ফর্মের মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম একটা ডিস্টর্টেড একটা ওয়েব ফর্ম আমরা পাচ্ছি, দ্যাট ইজ পিওর সাইনোসয়েড ওয়েব ফর্ম, যেটা আমরা ট্রান্সফরমার থেকে চাইছিলাম সেটা আর পাবো না। ঠিক আছে, এবং এরপরে হচ্ছে মানে এই ডিস্টর্টেড আউটপুট আমরা বলতে পারি এটাকে, বা নন সাইনোসয়েডাল আউটপুট। এটাই হচ্ছে আর একটা এফেক্ট, নন সাইনোসয়েডাল আউটপুট। নন সাইনোসয়েডাল আউটপুট। ঠিক আছে, এবার দেখো, যখন আমরা এটা একটু ডিসক্রাইব করি, এবার আমরা যে ব্যাপারটা কি হয়, মানে প্র্যাকটিক্যালি যে ফ্লাক্স যেটা হচ্ছে, আমরা একটু বেসিক থেকে ডিসকাস করি, মানে কেন হচ্ছে ওভারফ্লাক্সিংটা হলে কি হচ্ছে এবং কেন হচ্ছে সেটা একবার ডিসকাস করা যাক। ধরা যাক এটা একটা ট্রান্সফরমারের কোর আমরা ড্র করছি, একটা সিম্পল একটা কোর টাইপ ট্রান্সফরমার। ঠিক আছে, ধরো এখানে আমরা ট্রান্সফরমারের কোরটাকে এখানে দেখিয়ে দিলাম। নেক্সট হচ্ছে ধরো আমরা একদিকে প্রাইমারি ওয়াইন্ডিং শো করব, এদিকটা ধরো আমাদের প্রাইমারি, এটা ধরো আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং আছে এরকম। ঠিক আছে, এদিকটা, অ্যান্ড ওই দিকটা হচ্ছে আমাদের সেকেন্ডারি। ঠিক আছে, তো এটা হলো প্রাইমারি দিক, ওটা হলো সেকেন্ডারি দিক। আমরা এখানে একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করলাম, একটা সোর্স দিয়ে আমরা এখানে সিগন্যাল একটা দিলাম, ধরো একটা ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করলাম এখানে প্রাইমারিতে। সাপোজ এটা হলো ভিপি, আমরা ভিপি বলছি, হ্যাঁ, প্রাইমারি ভোল্টেজ। তো যখন আমরা এরকম ভোল্টেজ দিই তখন কি হয়? বেসিক্যালি এখানে ফ্লাক্স তৈরি হয়, সেই ফ্লাক্সটা কোরের মধ্যে দিয়ে সেকেন্ডারি পর্যন্ত লিঙ্ক করে, সেকেন্ডারিকে লিঙ্ক করে, তাই তো। ফ্লাক্সটা এই কোরের মধ্যে দিয়ে ম্যাগনেটিক সার্কিট, এটা যেহেতু তার ম্যাগনেটিক সার্কিটের মধ্যে তার কি হয়, রিলাকটেন্সটা কম, নাহলে তো এটা এয়ারের মধ্যেও যেতে পারে, এয়ারের মধ্যেও কিছুটা ফ্লাক্স চলে যায় কিন্তু কম যায়। বেশিরভাগ ফ্লাক্সটা আমার কোথা দিয়ে যায়? ম্যাগনেটিক এই কোরের মধ্যে দিয়ে যায়। কেন যায়? কারণ এর পারমিয়েবিলিটি হচ্ছে অনেক হাই। ঠিক আছে, তো তার জন্য বেশিরভাগ ফ্লাক্সটা এদিক দিয়ে যায়, কারণ এর রিলাকটেন্সটা কম, রিলাকটেন্স কম কারণ পারমিয়েবিলিটি হাই। তো এইভাবে ফ্লাক্সটা এদিক থেকে এদিকে গিয়ে সেকেন্ডারিকে লিঙ্ক করে, এবং সেকেন্ডারিতে যখন রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স দেখা দেয় তার জন্য এখানে একটা ইএমএফ ইন্ডিউসড হয়। সাপোজ দ্যাট ভোল্টেজ ইজ ভিএস, সেকেন্ডারিতে একটা ভোল্টেজ আমরা ভিএস পেয়ে যাই। ঠিক আছে, এবার যখন এই ঘটনাটা ঘটছে, কেন ফ্লাক্সটা যাচ্ছে? ফ্লাক্সটা যায় কারণ হচ্ছে ইন জেনারেল যদি আমরা বলি যে ম্যাগনেটিক একটা কোরের মধ্যে যে আমাদের ম্যাগনেটিক ডোমেন্সগুলো আছে, ইন জেনারেল কন্ডিশনে, মানে যখন কোনো ভোল্টেজ ধরো দিইনি, ইন জেনারেল কন্ডিশনে তখন কি হয়, এর মধ্যেকার যে ম্যাগনেটিক ডোমেন্সগুলো সেগুলো হচ্ছে
যে কোনো দিকে সজ্জিত থাকে। এর মধ্যে ধরো এরকম ছোট ছোট ম্যাগনেট আছে, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, তো তো এটা এরকম বিভিন্ন দিকে একটা সাজানো থাকে। কোনো তাদের একটা কোনো নির্দিষ্ট দিকে যে সাজানো থাকবে এরকম কোনো ব্যাপার নেই, মানে যেদিকে খুশি ম্যাগনেটিক যে ডোমেন্স গুলো বা ছোট ছোট স্মল ম্যাগনেটস গুলো এরকম এরকম বিভিন্ন দিকে সাজানো আছে। এবার যখনই আমরা এখানে ভোল্টেজটা দিতে শুরু করছি, ভোল্টেজ যখনই আমরা দিতে শুরু করব, তখন কি হবে, কিছু সংখ্যক আমার এরকম ম্যাগনেটিক ডোমেন্স সেগুলো কিন্তু একটা পার্টিকুলার দিকে অ্যাডজাস্টেড হয়ে যাবে। সবগুলো হবে না, এখানে হয়তো অনেক আছে এরকম, কিন্তু সবগুলো এরকম একটা পার্টিকুলার দিকে অ্যাডজাস্টেড হবে তা নয়। যখন আমরা ধরো 25% ভোল্টেজ আমরা দিয়েছি, 25% ভোল্টেজ দিয়েছি, মানে যতটা ভোল্টেজ দিলে পুরোপুরি হয় তার 25% দিয়েছি, পুরোটা দিইনি, তখন কি হবে, তখন হচ্ছে ধরো একদম যেগুলো এই দিকে আছে সাপোজ সেইগুলো হয়তো একটা পার্টিকুলার দিকে অ্যারেঞ্জ হলো, কিছুটা হয়েছে, কিছুটা হয়তো একটা পার্টিকুলার দিকে অ্যারেঞ্জ হয়ে গেছে, এই দিকের কাছাকাছি যেগুলো আছে, ঠিক আছে, এইরকম এরকম হয়তো হয়েছে কতগুলো এরকম পার্টিকুলার দিকে অ্যারেঞ্জড হয়ে গেছে স্মল যে ম্যাগনেটিক ডোমেন্স গুলো আছে। কিন্তু বাকিগুলো তখনও কিন্তু নিজেদের মতো আছে, বিভিন্ন দিকেও এরকম ছড়িয়ে ছিটিয়ে পরের দিকে এগুলো আছে। হ্যাঁ, অল্প ভোল্টেজ যখন দিলাম, সাপোজ এটা আমরা রেটেড যা ভোল্টেজ আছে তার 25% এরকম হলো, ধরো আবার একটু ভোল্টেজটাকে বাড়ালাম, 50% ভোল্টেজ দিলাম, তখন কি হবে, আরো কিছু সংখ্যক এরকম যে আমাদের ম্যাগনেটিক ডোমেন আছে তারাও এবার আরেকটু ভোল্টেজ বাড়ালে তারাও এবার এরকম একই দিকে অ্যাডজাস্টেড হয়ে যাবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট দিকে অ্যারেঞ্জ থাকবে, তবে গিয়ে তো একটা ফ্লাক্সের ফ্লোটা সম্ভব হবে। ঠিক আছে, যদি তারা নির্দিষ্ট দিকে অ্যারেঞ্জমেন্ট না থাকে তাহলে ওটা ম্যাগনেটের মতো বিহেভ করবে কি করে, মানে যত আমরা ভোল্টেজ বাড়াবো তত এই ম্যাগনেটিক ডোমেনগুলো নিজেদের মতো ঠিক মতো করে অ্যারেঞ্জ হতে শুরু করবে। ঠিক আছে, এবার এইটা হচ্ছে কি, যখন আমাদের ভোল্টেজটা এই ভোল্টেজটা যখন আমরা একদম পুরো রেটেড ভোল্টেজ দিয়ে দেবো, তখন সমস্ত যত এরকম ম্যাগনেটিক ডোমেন্স গুলো আছে সবগুলো একদম নিজেদের মতো ঠিক মতো করে অ্যাডজাস্টেড হয়ে একটা নির্দিষ্ট দিকে পোলারিটির ম্যাগনেট ফর্ম করবে। কিন্তু তার থেকেও যদি বেশি ভোল্টেজ দিয়ে দিই তখন কি হবে, তখন তো আর এরা তো অলরেডি একটা নির্দিষ্ট দিকে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, যেদিকে হওয়ার কথা হয়ে গেছে, তার থেকেও আমরা বেশি ভোল্টেজ দিচ্ছি, তখন কিন্তু কি হবে, যা এদের কিন্তু আর ক্ষমতা নেই, মানে যেদিকে অ্যারেঞ্জমেন্ট হওয়ার সেদিকে তো হয়েই গেছে, এবার ভোল্টেজ আমরা যদি এক্সট্রা প্রোভাইড করি সেটার এফেক্টে কি হবে, তার এফেক্টে হচ্ছে যে তখন আমাদের সেকেন্ডারিতে আমরা যেটা দেখতে পাবো, তখন আর সেকেন্ডারি ভোল্টেজটা কিন্তু আর তখন পিওর সাইনোসয়েড আর আমরা পাবো না। এতক্ষণ পর্যন্ত আপ টু রেটেড ভোল্টেজ পর্যন্ত আমরা এরকম ভাবে যত ভোল্টেজ বাড়াচ্ছিলাম আস্তে আস্তে ম্যাগনেটস গুলো অ্যারেঞ্জ হচ্ছিল এবং আমরা এখানে সেকেন্ডারিতে রেটেড ভোল্টেজই পাচ্ছিলাম বা সাইনোসয়েডাল ভোল্টেজই আউটপুট হিসাবে পাচ্ছিলাম। কিন্তু যখন আমরা এরকম একটা ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ দিয়ে দেবো রেটেডের থেকে, তখন আর সেকেন্ডারি ভোল্টেজ গুলো কিন্তু সাইনোসয়েড থাকবে না, কারণ ওই ম্যাগনেট গুলোকে অলরেডি তারা নির্দিষ্ট দিকে অ্যারেঞ্জমেন্ট হয়েই গেছে, তাকে আর তো অ্যারেঞ্জ করার মতো এনার্জির প্রয়োজন নেই, তারপরেও আমরা অতিরিক্ত এনার্জি সেখানে দিয়ে যাচ্ছি। তার এফেক্টে কি হবে, ধরো এরকম আমরা প্রাইমারিতে ইনপুট দিলাম কিন্তু সেকেন্ডারির আউটপুটটাও আমাদের এরকম পাওয়ার কথা, তো সেটা আমরা পাবো না, সেকেন্ডারির আউটপুটটা আর এরকম থাকবে না। সেকেন্ডারির আউটপুটটা কিরকম হবে না, একটা ধরো ট্র্যাপিজয়ামের মতো দেখতে হবে। ঠিক আছে, সেকেন্ডারির আউটপুটটা এখানে দেখায়, সেকেন্ডারির আউটপুটটা হয়তো এরকম হয়ে যাবে, ট্র্যাপিজিয়াম যেরকম হয় এরকম, এরকম আউটপুট হবে। তার মানে কি, আমরা পিওর সাইনোসয়েড কিন্তু সেকেন্ডারিতে পাবো না, এটা আমাদের ভিপি হয়ে যাবে, এটা আমাদের ভিএস হয়ে যাবে। এটা কখন হবে, এটা সবসময় হবে না, যদি আমরা রেটেড ভোল্টেজের থেকেও বেশি ভোল্টেজ, মানে ভোল্টেজটাকে বাড়াতে বাড়াতে যদি রেটেড ধরো এরকম একটা জায়গায় রেটেড ছিল তার থেকেও বেশি করে দিই, তখন এরকম আউটপুট আমরা পেতে থাকবো। ঠিক আছে, এর কারণ কি, কারণ হচ্ছে ধরো আমাদের যে ম্যাগনেটিক মেটেরিয়ালস গুলো আছে জেনারেলি সেগুলোর রেটেড যে ফ্লাক্স ডেন্সিটিটা হয় না, বিএম যেটা হয়, বিএম এর ভ্যালু ইন জেনারেল হচ্ছে কত থেকে কতর মধ্যে থাকে না, জেনারেলি হচ্ছে এটা 1.7 টু 1.8, যদি আমরা সিআরজিও ইউজ করি তো এরকম একটা রেঞ্জের মধ্যে থাকে। 1.7 টু 1.8 কি হয়, ফ্লাক্স ডেন্সিটির ইউনিট কি হয়, ওয়েবার পার মিটার স্কোয়ার অথবা টেসলা বলে। ঠিক আছে, ওয়েবার পার মিটার স্কোয়ার এরকম রেঞ্জে ফ্লাক্স ডেন্সিটির ভ্যালুটা থাকে। কিন্তু আমরা যখন ভোল্টেজ বাড়িয়েছি মানে ফ্লাক্স বাড়িয়েছি, তার মানে ফাই এম বেশি হয়ে গেছে, ফাই এম বেশি হয়ে গেছে মানে কি, বিএমও বেশি হয়ে গেছে, বিএম বেশি হয়ে গিয়ে কি হয়, বিএম এর ভ্যালু ধরো 1.9 হয়ে গেল বা ধরো 2 হয়ে গেল, 1.9 টেসলা হয়ে গেল অথবা ধরো 2 টেসলা হয়ে গেল, তখন কি হবে, তখন হচ্ছে ট্রান্সফরমারটা আমাদের আর প্রপারলি থাকবে না, কাজ করবে না, ট্রান্সফরমারটা তখন স্যাচুরেশনে চলে যাবে। ঠিক আছে,
ট্রান্সফরমারটা তখন স্যাচুরেশনে চলে যাবে। এবং এই ঘটনাটা জেনারেলি কখন হয় না, যখন আমাদের যে ট্রান্সফরমারের যে ফ্লাক্সটা, এই ফ্লাক্সটা তার রেটেড ভ্যালু যা আছে, ফ্লাক্সটা তার রেটেড ভ্যালু থেকে যদি 10% বেশি হয়ে যায়, মানে ধরো রেটেড ভ্যালু পার্সেন্ট হচ্ছে কত, 100%, রেটেড মানে হচ্ছে কি 100% ফাইএম, কিন্তু তার থেকে যদি বেশি হয়ে যায়, মানে কত বেশি না 110% অফ ফাইএম যদি হয়ে যায়। ধরো রেটেড ফ্লাক্স হচ্ছে আমার ফাইএম, আমরা যদি 110% অফ ফাইএম মানে কত, 1.1 টাইমস অফ ফাইএম, এই এত ফ্লাক্স যদি চলে যায়, তখনই ব্যাপারটা ট্রান্সফরমারটা আমাদের আর নর্মাল কন্ডিশনে থাকবে না, ট্রান্সফরমারটা তখন স্যাচুরেশন কন্ডিশনে চলে যাবে। ঠিক আছে, এবং এই স্যাচুরেশনের জন্য ট্রান্সফরমার আর ঠিকমতো আমাদের আউটপুট দেবে না, এবং ট্রান্সফরমারের যে লসটা সেটাও বেড়ে যাবে। তো এই হলো ওভারফ্লাক্সিং এর যে মেন ফেনোমেনা, সেটা কি জন্য হয় এবং তার কি এফেক্ট হতে পারে সেগুলো বলা হলো। এবার হচ্ছে এই ট্রান্সফরমারটাকে যদি আমরা ওভারফ্লাক্সিং এর হাত থেকে প্রোটেক্ট করতে চাই, তার জন্য আমরা কি করতে পারি? তার জন্য উপায় হচ্ছে আমাদেরকে সবসময় ট্রান্সফরমারের মধ্যে যে ভোল্টেজ এবং ফ্লাক্স তার রেশিওটাকে মনিটর করার জন্য আমাদের একটা V/F প্রোটেকশন ইউজ করতে হবে। V/F প্রোটেকশন আমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে। এবং সেটা কি মনিটর করবে না, এই রেশিওটাকে মনিটর করবে এবং দেখবে যে রেশিওটা যেন তার রেটেড ভ্যালু থেকে একটা সার্টেন অ্যামাউন্ট বেশি না হয়ে যায়, ঠিক আছে। V/F প্রোটেকশন বলে একটা প্রোটেকশন হয়, সেটা আমাদেরকে ইউজ করতে হবে। এবং সেটা কিরকম হয়, V/F মানে হচ্ছে ফাইএম আমরা বলতে পারি। ধরো একটা ছকের মতো আমরা করলাম, ফাইএম, এটা হলো ফাইএম হুইচ ইজ প্রপোর্শনাল টু V/F, ঠিক আছে। আর নিচে আমরা লিখলাম কি, নিচে আমরা লিখলাম হচ্ছে কতক্ষণ উইথস্ট্যান্ড করবে, ডিউরেশন অফ উইথস্ট্যান্ড, ডিউরেশন অফ উইথস্ট্যান্ড, ঠিক আছে। মানে ট্রান্সফরমারে ধরো রেটেড ফ্লাক্সের থেকে বেশি ফ্লাক্স হয়ে গেল, সঙ্গে সঙ্গেই যে ট্রান্সফরমার অফ হয়ে যাবে এরকম নয়, কিছুক্ষণ সময় তো সেই উইথস্ট্যান্ড করবে, দিয়ে দেখবে হয়তো কোনো কারণে সাডেন একটা ভোল্টেজ চলে এসছে, হয়তো ফিউ মিলি সেকেন্ডের জন্য, তার জন্য কি ট্রান্সফরমারটা অফ হওয়া উচিত বা ট্রান্সফরমার খারাপ হয়ে যাবে? তা তো হবে না, ঠিক আছে। একটা পার্টিকুলার সময় দেখতে হবে, তার থেকেও বেশি সময় ধরে যদি ওটা থাকে তখন ট্রান্সফরমারটা অফ হওয়া উচিত। ডিউরেশন অফ উইথস্ট্যান্ড মানে কতক্ষণ সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে, ঠিক আছে। ধরো ট্রান্সফরমারটার V/F মানে কি, রেটেড ভ্যালু থেকে কত বেশি এটা ফ্লাক্স ক্যারি করছে, ঠিক আছে। V/F মানে হচ্ছে বেসিক্যালি ফ্লাক্সের সঙ্গে প্রপোর্শনাল। যদি ধরো এটা 1.1 আছে, মানে V/F 1.1 বা ফাইএম 1.1, এর মানে কি, যতটা রেটেড ফ্লাক্স হওয়ার কথা তার 10% বেশি আছে। যদি 10% পর্যন্ত বেশি থাকে, এটা কন্টিনিউয়াস চলুক, কোনো অসুবিধা নেই, বুঝা গেল। যদি 10%ও বেশি থাকে, ধরো রেটেড ফ্লাক্স আমার হচ্ছে, বা রেটেড ফ্লাক্স ডেন্সিটি ধরো 1.7, তার হচ্ছে 110%, মানে কত হবে, 110% অফ 1.7 মানে কত, 110 মানে 1.1 ইন্টু 1.7, দ্যাট মিনস হচ্ছে 1.87। এত টেসলা পর্যন্ত যদি ফ্লাক্স হয়, তাহলেও ট্রান্সফরমারটা চলবে, কিছু ক্ষতি হবে না, ট্রান্সফরমারটা কন্টিনিউ চলতে পারে, কন্টিনিউয়াস। এটা আমি CONT লিখলাম, এর মানে হচ্ছে কন্টিনিউয়াস। কিন্তু যদি ফ্লাক্সটা তার থেকেও বেশি হয়ে যায়, সাপোজ এটা 1.2 টাইমস হয়ে গেল, মানে রেটেড ফ্লাক্স ধরো 1.7 টেসলা, ওটা হয়ে গেল 1.2 টাইমস, তখন ট্রান্সফরমারটা কতক্ষণ দেখবে, তখন সে 2 মিনিট পর্যন্ত দেখবে, ঠিক আছে। 2 মিনিট পর্যন্ত দেখবে, তার মধ্যে যদি ফ্লাক্সটা না কমে, তখন ট্রান্সফরমারটা অফ করিয়ে দেবে। যদি দেখে যে ট্রান্সফরমারটা সাপোজ রেটেড ফ্লাক্সটা আমার মানে রেটেড ফ্লাক্সের থেকে 1.25 টাইমস হয়ে গেছে, ঠিক আছে। রেটেড ফ্লাক্স ধরো আমার ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে 1.7, রেটেড ফ্লাক্স ডেন্সিটি সাপোজ ইট ইজ 1.7, এটা হয়ে গেছে কত না 1.25 টাইমস, দ্যাট মিনস 1.25, এটা হচ্ছে 2.125, এত টেসলা হয়ে গেছে। তখন সেই ট্রান্সফরমারটা কতক্ষণ চলবে, তখন হচ্ছে 1 মিনিট চলবে, ঠিক আছে। তারপরে যদি না কমে তখন অফ হয়ে যাবে। তারপরে হচ্ছে সাপোজ 1.3 টেসলা, মানে 1.3 টাইমস অফ দ্য রেটেড ফ্লাক্স, সরি টেসলা নয়, 1.3 টাইমস অফ দ্য রেটেড ফ্লাক্স, যতটা রেটেড ফ্লাক্স তার থেকে 1.3 টাইমস হয়ে গেছে, তখন সেই ট্রান্সফরমারটা 0.5 মিনিটস চলবে, ঠিক আছে, মানে হাফ মিনিট, তারপরে অফ হয়ে যাবে। আর যদি দেখে যে ট্রান্সফরমারটা যে ফ্লাক্স আছে সেটা রেটেড ফ্লাক্সের থেকে 1.4 টাইমস হয়ে গেছে, তখন কিন্তু ট্রান্সফরমারটা একদম ইনস্ট্যান্টেনিয়াসলি অফ হয়ে যাবে, মানে কিছুই দেখবে না, জিরোর সময়, মানে একদম ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রান্সফরমারটা অফ হয়ে যাবে।
মানে এর থেকে বুঝতে পারছো, এর থেকেও বেশি যদি ফ্লাক্স হয়ে যায় তাহলে ইমিডিয়েটলি ট্রান্সফরমারটা অফ হয়ে যাবে। তার মানে কি, যত 1.1 টাইমস অফ দ্য রেটেড ফ্লাক্স এই পর্যন্ত যদি থাকে তাহলেও ট্রান্সফরমারটা অফ হবে না, ট্রান্সফরমারটা কন্টিনিউ চলবে। কিন্তু তার থেকেও যদি ফ্লাক্সটা বৃদ্ধি পায়, মানে 1.2 টাইমস হয়ে যায় বা 1.25 টাইমস হয়ে যায়, যত যত বেশি ফ্লাক্স হবে তত তাড়াতাড়ি ট্রান্সফরমারটাকে আমাকে অফ করাতে হবে। তো এটার জন্য একটা প্রোটেকশন সিস্টেম আছে, সেটা হচ্ছে V/F প্রোটেকশন, যেটা ট্রান্সফরমারটাকে ওভার ফ্লাক্সিং এর হাত থেকে রক্ষা করার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, তো এই হয়ে গেল ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের প্রোটেকশন, যেগুলো আমরা অলরেডি ডিসকাস করলাম। ঠিক আছে, ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের প্রোটেকশন সম্পর্কে আমরা ডিসকাস করে ফেলেছি। এটাই ছিল লাস্ট টাইপটা। ঠিক আছে, কারো ডাউট আছে কিছু? ঠিক আছে, তাহলে ট্রান্সফরমারের প্রোটেকশনের পরে যেটা হচ্ছে আমাদের নেক্সট একটা আমাদের প্রোটেকশন আছে, সেটা হচ্ছে প্রোটেকশন অফ ইন্ডাকশন মোটরস। ঠিক আছে, প্রোটেকশন অফ মোটরস, তার মধ্যে বেসিক্যালি আমাদের করতে হবে প্রোটেকশন অফ ইন্ডাকশন মোটরটা। ঠিক আছে, তার বিভিন্ন ধরনের প্রোটেকশন। প্রোটেকশন অফ মোটরস এর মধ্যে আমরা কি কি পড়বো? দেখো, ইন্ডাকশন মোটর যেটা বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে কিন্তু ইন্ডাকশন মোটর প্রচুর পরিমাণে ইউজ করা হয়। আমরা ইন্ডাকশন মোটরের প্রোটেকশনগুলোই পড়বো বেসিক্যালি। তো ইন্ডাকশন মোটর কিন্তু ইন্ডাস্ট্রিতে খুব বেশি ইউজ করা হয়, এবং ইন্ডাস্ট্রিতে যে ইন্ডাকশন মোটরগুলো ইউজ করা হয় সেগুলো অনেক হিউজ রেটিংয়েরও হতে পারে। কোথায় কোথায় ইউজ করা হয়? ওয়াটার পাম্পস, ঠিক আছে, ওয়াটার পাম্পসে মোটর ইউজ করা হয়। ইন্ডাস্ট্রিয়াল পাম্প কিন্তু, ঠিক আছে, আমাদের যে ঘরের পাম্প সেটা নয়, ইন্ডাস্ট্রির কথা বলছি আমি, বড় বড় মোটর, ওয়াটার পাম্প। তারপরে ধরো ফ্যানস, বড় বড় ফ্যানস, ঘরেও ফ্যান ইউজ করা হয়, সেখানে ইন্ডাকশন মোটর ইউজ করা হয়, বাট সেখানে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। ঠিক আছে, ইন্ডাস্ট্রিতেও অনেক ফ্যান ইউজ করা হয়। তারপরে ধরো আদার অক্সিলারি ডিভাইসেস ইন দ্য ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পাওয়ার প্ল্যান্টস। অক্সিলারি ডিভাইসের নাম বলতে পারবে কয়েকটা পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়? অক্সিলারি ডিভাইসেস যেগুলো মোটর দিয়ে চলে, অক্সিলারি ডিভাইসেস ইউজড ইন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পাওয়ার প্ল্যান্টস, যেমন হচ্ছে আইডি ফ্যান, ঠিক আছে, ইনডিউসড ড্রাফট ফ্যান, এফডি ফ্যান, ফোর্সড ড্রাফট ফ্যান। ঠিক আছে, এগুলো তোমরা পড়েছো পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এ। ঠিক আছে, অক্সিলারি ডিভাইসেস ইউজড ইন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইন পাওয়ার জেনারেটিং স্টেশনস। এটা যে শুধুমাত্র পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয় তা নয়, আইডি ফ্যান আমাদের বিভিন্ন আরো ইন্ডাস্ট্রিতেও ইউজ করা হয়। ঠিক আছে, স্টিল ইন্ডাস্ট্রিতেও বিভিন্ন, যেখানে স্টিল মেল্ট করা হয় সে সমস্ত জায়গাতেও এখানে আইডি ফ্যান, এফডি ফ্যান এগুলোর ইউজ, মানে বিশেষ করে আইডি ফ্যান, ঠিক আছে, এগুলোর ইউজ কিন্তু আমরা দেখতে পাই ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পাওয়ার প্ল্যান্টস। ঠিক আছে, তার মানে এই সমস্ত যে অ্যাপ্লিকেশনের যে মোটরগুলো মেনলি ইউজ করা হয় সেগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে আমাদের ইন্ডাকশন মোটরস, এবং এগুলো হচ্ছে প্রচুর হিউজ রেটিং এর ইন্ডাকশন মোটরস। এবং শুধুমাত্র যে এদের কিলোওয়াট রেটিংটা বেশি তাই নয়, এদের সঙ্গে সঙ্গে কিন্তু ভোল্টেজ রেটিংটাও বেশি হয়। এদের হচ্ছে এগুলো হাই ভোল্টেজ মোটরস। এমন অনেক মোটরস থাকে যেগুলো হচ্ছে ধরো 6.6 কেভি এরকম ভোল্টেজে রান করে। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা কি মোটর বলবো? এগুলো হচ্ছে হাই রেটিং তো বটেই, মানে পাওয়ার রেটিংও বেশি এদের, কিলোওয়াট রেটিংও বেশি, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো হচ্ছে এইচভি মোটরস। আবার হচ্ছে কি, অনেক স্মল মোটরসও আছে যেগুলো আমরা ধরো ডোমেস্টিক পারপাসে ইউজ করি। ঠিক আছে, ডোমেস্টিক ঘরে যে পাম্প থাকে, ফ্যান, এগুলো হচ্ছে সব ডোমেস্টিক পারপাসে আমরা অনেক মোটর ইউজ করে থাকি। এবার আমাদেরকে যে প্রোটেকশনগুলো দেখতে হবে সেগুলো কিন্তু ডিপেন্ড করছে যে সেটা মোটরটা কোথায় ইউজ হচ্ছে তার উপরে। ঠিক আছে, এবং মোটরটা কতটা ইম্পর্টেন্স আছে তার উপরে ডিপেন্ড করছে। কারণ কি, কারণ ইন্ডাস্ট্রিতে এই মোটরগুলো খুবই ইম্পর্টেন্ট। কোনো একটা পার্টিকুলার মোটর যদি ইন্ডাস্ট্রিতে ফেল করে যায়, তার সঙ্গে কিন্তু পুরো প্রসেসটাই বন্ধ হয়ে যেতে পারে, প্ল্যান্টের টোটাল প্রসেসটা বন্ধ হয়ে যেতে পারে, এবং একটা একটা ব্রেকডাউন হয়ে যেতে পারে, এবং তার মানে কি রেভিনিউ লস হতে পারে। তো সেই কারণে মোটর প্রোটেকশন করাটা খুব ভাইটাল।
ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, কারণ মোটরের ওপরে নির্ভর করে সমস্ত কার্য প্রসেস, মানে যে টোটাল ওয়ার্কিং প্রসেস, এটাই কিন্তু মোটরের ওপরে নির্ভর করে চলছে। এবং সেই কারণে ইন্ডাস্ট্রিতে যে মোটরগুলো ব্যবহার করা হয় বা যে কোনো জায়গাতেই যে মোটর ব্যবহার করা হয়, সেগুলো কি প্রোটেকশন আমরা ব্যবহার করব সেগুলো নির্ভর করছে যে তার রেটিংটা কত তার উপরে। ঠিক আছে, তার রেটিং এর উপরে নির্ভর করছে, অ্যাজ ওয়েল অ্যাজ তার প্রোটেকশন মানে তার ইম্পর্টেন্স এর উপরেও নির্ভর করছে, সেটা কতটা বেশি ইম্পর্টেন্ট তার উপরে নির্ভর করছে। যত বেশি ইম্পর্টেন্ট মোটর হবে তত বেশি প্রোটেকশন আমাদেরকে দিতে হবে। রেটিং এর উপরে নির্ভর করে, অ্যাজ ওয়েল অ্যাজ তার ইম্পর্টেন্স এর উপরেও নির্ভর করে। ঠিক আছে, এবার ঘরে ধরো যে মোটর ইউজ করা হয় বা যেগুলো হচ্ছে আনইম্পর্টেন্ট মোটরস, যেগুলোর অতটাও বেশি ইম্পর্টেন্স নেই, স্মল রেটিং মোটরস, এবং খুব একটা বেশি ইম্পর্টেন্ট লোডকে সে ড্রাইভ করে না। ঠিক আছে, সেখানে আমরা কি ইউজ করব প্রোটেকশনের জন্য? যে মোটরগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয়, স্মল রেটিং এর মোটর, এবং খুব বেশি ইম্পর্টেন্ট লোড সে ক্যাটার করে না, সেই ধরনের মোটরগুলোকে প্রোটেকশন করবার জন্য আমরা সিম্পল ফিউজ ইউজ করব। ফিউজ, ঠিক আছে, শুধু ফিউজই থাকবে, ফিউজই যথেষ্ট সেই সমস্ত মোটরের জন্য। আমরা মোটরের রেটিং দেখবো, রেটিং অনুযায়ী আমরা ফিউজ ওয়্যার সিলেক্ট করে ফিউজের সিস্টেম করে দেবো, এটাই করা হয়। কিন্তু যেখানে অনেক বেশি হিউজ রেটিং এর মোটর আছে, রেটিংটা যখন অনেক বেশি এবং এইচভি মোটর এবং খুব ইম্পর্টেন্ট মোটর, সেখানে কিন্তু আমাদেরকে প্রোটেকশন করবার জন্য রিলে ইউজ করতে হবে। ঠিক আছে, তখন আমরা রিলে ইউজ করব। যদি বড় রেটিং এর মোটর হয় এবং এইচভি মোটর হয় এবং খুব ইম্পর্টেন্ট মোটর হয়, সেক্ষেত্রে আমরা প্রোটেকশনের জন্য কি ইউজ করব? রিলে ইউজ করব। ঠিক আছে, তো এই হয়ে গেল মোটরের একটা বেসিক্যালি মোটর কোথায় কোথায় লাগে এবং মোটরের প্রোটেকশনটা কিসের ওপরে ভিত্তি করে করা হয় মেনলি, সেটা আমি বললাম। এবারে আসবো আমরা মোটরের মধ্যে যে ফল্টস, সেই ফল্টস গুলো কি কি ধরনের ফল্টস হতে পারে, মোটরে কি কি ধরনের ফল্টস হতে পারে। প্রথমত হচ্ছে ফল্টস ইন মোটর, এটা আমরা একটু বলে নিই। ফল্টস ইন মোটর, মোটরের মধ্যে কি কি ধরনের ফল্টস হতে পারে। দেখো, প্রথমে হচ্ছে সব থেকে বেশি যেটা হতে পারে সেটা হচ্ছে ইনসুলেশন ফেলিওরের জন্যই হয়। মানে মোটরের মধ্যে যে মেন ফল্টটা হয় সেটা হচ্ছে মোটরের যে কন্ডাক্টার্স থাকে, কন্ডাক্টারগুলোর তো বেয়ার কন্ডাক্টার থাকে না, কন্ডাক্টারের উপরে কি থাকে? ইনসুলেশনস থাকে। মোটরের যে কন্ডাক্টার মানে স্টেটর ওয়াইন্ডিং, ঠিক আছে, তার উপরে কি থাকে? ইনসুলেশনস থাকে। সেই ইনসুলেশনস গুলো যদি ধরো ড্যামেজ হয়ে যায়, ড্যামেজ হয়ে গেলে কি হবে? ড্যামেজ হয়ে গেলেই কিন্তু শর্টিং এর সম্ভাবনা দেখা দেবে বা শর্ট হয়ে যাবে। যেখানে আমাদের ইনসুলেটেড থাকার কথা, সেখানে যদি ইনসুলেশনস গুলো ড্যামেজ হয়ে যায়, তার জন্য ফল্টস অকার করতে পারে। ঠিক আছে, আবার হচ্ছে মোটরের মেকানিক্যাল ফেলিওরও হতে পারে। মানে ধরো একটা মোটর, হ্যাঁ, একটা মোটর এরকম আছে, মোটর ধরো এটা হচ্ছে শ্যাফট, মোটরের শ্যাফটটা এখানে আছে, এটা দিয়ে আমরা কিছু লোডকে ড্রাইভ করছি, কোনো লোডকে আমরা ধরো ড্রাইভ করছি। হ্যাঁ, এবার এই লোডটা ধরো মেকানিক্যাল একটা জ্যাম ক্রিয়েট করলো, মেকানিক্যাল কোনো জ্যাম হয়ে গেছে, মানে এই রোটরটা মানে এই শ্যাফটটা রোটেট করছে না। এটা মোটরের ভেতরে কিছু ফল্ট হয়নি, কিন্তু এখানে কোনো জ্যামের কারণে এখানে আমাদের যে শ্যাফট সেটা রোটেট করতে পারছে না, বা তখন সেটা রোটরটাও তখন আর ঘুরতে পারবে না, মোটরের যে রোটর সেটাও তখন আর ঘুরতে পারবে না। দ্যাট ইজ হচ্ছে ডিউ টু মেকানিক্যাল জ্যাম। ঠিক আছে, এটা হচ্ছে মেকানিক্যাল ফেলিওরের জন্য এক ধরনের ফল্ট হতে পারে। তাহলে ইনসুলেশনের ফেলিওরের জন্য হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ মেকানিক্যাল ফেলিওরের জন্য হতে পারে। প্রধানত এই দু ধরনের ফল্ট আমরা মোটরের মধ্যে দেখতে পাই। ঠিক আছে, ইনসুলেশন ফেলিওর অ্যান্ড মেকানিক্যাল ফেলিওর। ইনসুলেশন এবং মেকানিক্যাল ফেলিওর, প্রধানত এই দু ধরনের ফল্টই মোটরের মধ্যে দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে এই যে ইনসুলেশন ফেলিওর, এটা হয় কেন? ইনসুলেশন ড্যামেজ কেন হবে? ইনসুলেশন তো আমরা একটা রেটেড মানে মোটরের রেটিং অনুযায়ী আমরা ইনসুলেশনগুলোকে সিলেক্ট করি। মোটরের যে কত রেটিং, সেই অনুযায়ী মোটরের যে কন্ডাক্টর সেগুলো কত কারেন্ট ক্যারি করার কথা,
সেই কারেন্ট ক্যারি করলে কতটা টেম্পারেচার রাইজ হতে পারে, সেই টেম্পারেচার রাইজের উপরে বেস করেই আমরা ইনসুলেশনগুলোকে ডিজাইন করি। দ্যাট মিনস টেম্পারেচার রাইজের উপরে আমাদের এই ইনসুলেশনগুলো নির্ভর করছে। ঠিক আছে, এবার মোটরটা যদি অনেক সময় ধরে রান করে তখন, এবং তার রেটেড কারেন্ট যা আছে তার থেকে বেশি কারেন্ট যদি সে ড্র করে, ওভারলোডে মোটরটা রান করে, তখন কি হবে? মোটরের মধ্যে তো কুলিং অ্যারেঞ্জমেন্ট থাকবে না সেটাকে কুল করার মতো, কারণ সেটা তার রেটিং এর বাইরে। তার মানে ওভার রেটেড কন্ডিশনে যদি আমরা মোটরটাকে চালাই, সেটা তার রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট ড্র করবে, এবং তার ফলে মোটরের যে কন্ডাক্টার সেগুলো ওভার হিটেড হবে, এবং ওভার হিটেড হলে যে ইনসুলেশনসগুলো আছে সেই ইনসুলেশনসগুলো ইজিলি ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে, ইনসুলেশনসগুলো ইজিলি ড্যামেজ হয়ে যাবে, এবং ইনসুলেশনসগুলোকে যদি আমরা ড্যামেজ করে ফেলি, মানে ট্রান্সফরমার নয়, সেই মোটরকে যদি আমরা ওভার হিটেড কন্ডিশনে চালাই, তার যা স্পেসিফাইড একটা রেটেড টেম্পারেচার থাকে। ঠিক আছে, মোটরের একটা রেটেড টেম্পারেচার লিমিট থাকে, সেটার উপরে ভিত্তি করেই এর ইনসুলেশন ক্লাসগুলোকে ডিজাইন করা হয়। বিভিন্ন ধরনের ইনসুলেশনের ক্লাস হয়, এবং সেগুলো হচ্ছে নির্ভর করছে মোটরের টেম্পারেচার রাইজ কত হচ্ছে তার উপরে নির্ভর করে। এবার যদি আমরা যতটা তার ক্যাপাসিটি, তার থেকে যদি আমরা 10 ডিগ্রি সেলসিয়াস করে বেশি তাপমাত্রায় তাকে চালাই, ঠিক আছে, ধরো মোটরের রেটেড টেম্পারেচার হওয়া উচিত সাপোজ 90, এটা পর্যন্ত আমরা চালাতে পারি, তাকে যদি আমরা কন্টিনিউয়াসলি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালাতে থাকি, তখন কি হবে? বা ধরো মোটরের রেটেড টেম্পারেচার হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস, আমরা সেটাকে কন্টিনিউয়াসলি যদি 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালাতে থাকি, তাহলে কি হবে? মোটরের যা লাইফ আছে, মানে মোটরটা যতদিন চলার কথা তার লাইফ অর্ধেক হয়ে যাবে। লাইফ ইজ অলমোস্ট রিডিউসড বাই 50% ফর এভরি 10 ডিগ্রি সেলসিয়াস রাইজ ইন টেম্পারেচার অ্যাবাভ দ্য রেটেড টেম্পারেচার। ঠিক আছে, মোটরের যা রেটেড টেম্পারেচারে যেটাতে চলার কথা, তার থেকে যদি আমরা প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়াতে থাকি, তার জন্য লাইফটা 50% করে কমতে থাকবে। ঠিক আছে, মোটরটা যদি 10 বছর চলার কথা, আমরা যদি 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চললে মোটরটা 10 বছর চলে, আমরা যদি 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাকে কন্টিনিউ চালাতে থাকি, তাহলে মোটরটা 10 বছরের জায়গায় 5 বছর চলবে। আরো যদি 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ায়, তাহলে 5 বছরের জায়গায় 2.5 বছর চলবে, এরকম করে। ঠিক আছে, মানে যত আমরা তার রেটেড টেম্পারেচারের থেকে বেশি তাপমাত্রায় চালাবো, তত তার লাইফ স্প্যানটা কমতে থাকবে। ঠিক আছে, এটা একটা জেনারেল কনভেনশন, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল এটা নয়, এটা একটা জেনারেল কনভেনশন ওয়াইজ বলা হলো। তো প্রধানত হচ্ছে মোটরের মধ্যে ইনসুলেশন ফেলিওর এবং মেকানিক্যাল ফেলিওর, এই দুটোই হচ্ছে মোটরের অ্যাবনর্মাল কন্ডিশন বা ফল্টসের মেন রিজন। ঠিক আছে, এছাড়াও আরো কিছু কিছু ফল্টস আছে যেগুলোকে আমরা ফল্ট কন্ডিশন, এবং সেগুলোকে আমরা একটা সামারি আকারে এখানে লিখছি। ঠিক আছে, ফল্ট কন্ডিশনগুলোকে আমরা একটু সামারি আকারে এখানে লিখছি। প্রধানত কি হতে পারে? প্রথম কন্ডিশন হতে পারে এই যে আমাদের ইনসুলেশন ড্যামেজটা হচ্ছে, ইনসুলেশন ড্যামেজের প্রধান কারণটা কি? প্রধান কারণই হচ্ছে ওভারলোডিং। ঠিক আছে, ওভারলোডিং মানে মোটরের যতটা রেটেড ক্যাপাসিটি তার থেকে বেশি লোড যদি আমরা চালাই, তাহলে সেটাকেই আমরা বলবো ওভারলোডিং। ঠিক আছে, ধরো মোটরের রেটিং হচ্ছে সাপোজ 500 কিলোওয়াট, আমরা যদি মোটরটাকে সবসময় 700-600 কিলোওয়াটে চালাই, তাহলে কি হবে? ওভারলোডিং হবে, মোটরের যতটা কারেন্ট ড্র করার কথা তার থেকে বেশি কারেন্ট সে টানতে যাবে, এবং তখনই ওভারলোডিং হয়ে ইনসুলেশনগুলো ড্যামেজ হবে। আর একটা হতে পারে আমাদের সিঙ্গেল ফেজিং। সিঙ্গেল ফেজিংও হচ্ছে একটা ফল্টি কন্ডিশন। ঠিক আছে, সিঙ্গেল ফেজিং এটা কি ধরনের ফল্ট? সিঙ্গেল ফেজিং কার ক্ষেত্রে হবে? যদি আমাদের ইন্ডাস্ট্রির কথা ধরি, সেখানে প্রধানত কি মোটর ইউজ করা হয়? 3 ফেজ মোটর। ঠিক আছে, সিঙ্গেল ফেজিং মানে হচ্ছে 3 ফেজ মোটরে আমাদের 3টে ফেজ ঢোকে। 3 ফেজ মোটরে কিন্তু আমাদের 3টে ফেজ ঢোকে। হ্যাঁ, এবার ধরো কোনো একটা পার্টিকুলার ফেজ আউট হয়ে গেল, কোনো একটা পার্টিকুলার ফেজের কন্ডাক্টরটা আউট হয়ে গেল, তখন মোটরটাতে কটা ফেজ ঢুকবে? 2টো ফেজ ঢুকবে। ঠিক আছে, তো সেই কন্ডিশনে মোটরটা যেটা হবে সেটাকে বলা হয় সিঙ্গেল ফেজিং কন্ডিশন। ঠিক আছে, এই কন্ডিশনে মোটরটা যদি চলে তাকে বলা হবে সিঙ্গেল ফেজিং কন্ডিশন। এতে চললেও অনেক ধরনের ক্ষতি হতে পারে, অনেক বেশি হিট তৈরি হতে পারে, তার জন্য ইনসুলেশনগুলো ড্যামেজ হয়ে গিয়ে যে মোটরটা ড্যামেজ হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। তো সিঙ্গেল ফেজিং, ওভারলোডিং, সিঙ্গেল ফেজিং, এটা দুটো কারণের কথা বলা হলো। নেক্সট হচ্ছে ফেজ আনব্যালেন্স। ফেজ আনব্যালেন্স মানে কি? মোটরের 3টে ফেজ আছে, 3টে ফেজে ব্যালেন্সড কারেন্ট ফ্লো করার কথা, তাই তো? 3টে ফেজে কারেন্ট সেম, ম্যাগনিটিউডটা সেম হওয়ার কথা, তো কিন্তু তা না হয়ে ধরো কোনো ফেজে কারেন্ট বেশি হলো, কোনো ফেজে কারেন্ট কম হলো। এবার এই 3টে ফেজে যদি ব্যালেন্স কারেন্ট না থাকে, তার জন্য কি তৈরি হয়?
আমি এর আগে বলেছি তিনটে ফেজে আনব্যালেন্স কারেন্ট থাকলে একটা নেগেটিভ সিকোয়েন্স কারেন্টের তৈরি হয়। নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট কোন দিকে ঘোরে? এটা হচ্ছে মোটর যেদিকে রোটর মুভ করছে নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট কিন্তু তার বিপরীত দিকে ঘুরবে এবং তার জন্য একটা স্লিপ তৈরি হবে এবং তার জন্য ওভার একটা মানে বেশি ফ্রিকোয়েন্সির একটা ফ্লাক্স রোটর পার্টে ইনডিউসড হবে এবং সেটার জন্য অতিরিক্ত হিস্টেরিসিস এডি কারেন্ট লস হবে এবং তার ফলে মোটরের টেম্পারেচার আরো বেশি বৃদ্ধি পাবে। এটা আমরা পরে ডিসক্রাইব করবো আরো। ফেজ আনব্যালেন্স এটাও হচ্ছে একটা কারণ মোটরের ফল্টসে। আর কি কারণ হতে পারে? ফেজ রিভার্সাল। ফেজ রিভার্সাল মানে মোটরের সঙ্গে লোড কানেক্টেড থাকে, তো মোটরটা লোড কানেক্টেড থাকে, মোটরের সঙ্গে কোনো লোড আমাদের মেকানিক্যাল লোড সবসময় কানেক্টেড থাকে, তাছাড়া মোটর রাখার মানে কি? এবার মোটরটা ধরো একটা পার্টিকুলার দিকে ঘোরে, এখানে ধরো এটা শ্যাফট আছে, এটা ধরো মোটরটা এই দিকে ঘুরছে, এটা কোন দিকে? ক্লকওয়াইজে ঘুরছে। এবার মনে করো আমরা রেড ফেজ সিকোয়েন্স এটা আছে আর ওয়াই বি, এটাকে পাল্টে দিলাম, পাল্টে দিয়ে আর বি ওয়াই করে দিলাম, তখন কি মোটরটা ঘুরবে না? মোটরটা ঘুরবে, কিন্তু মোটরটা উল্টো দিকে ঘুরবে। ঠিক আছে, মোটরটা তখন ক্লকওয়াইজ না ঘুরে এই দিকে ঘুরতে শুরু করবে। কিন্তু এখানে যে লোডগুলো আছে সেগুলো তো আর উল্টো দিকে ঘোরার জন্য ডিজাইন নেই, মানে সেগুলো কিন্তু ওদিকে ঘুরতে দেবে না, তার মানে মোটরের শ্যাফট তার উপরে একটা চাপ পড়বে এবং এই ফেজ রিভার্সাল হয়ে গেলে মোটরের উপরে কিন্তু মোটরের শ্যাফট ড্যামেজড হতে পারে। তো এটাও একটা ফল্ট কন্ডিশন যেটা কিনা মেকানিক্যাল একটা ফল্টে ক্রিয়েট করতে পারে। মেকানিক্যাল ফল্টের কথা বলেছিলাম, এই মেকানিক্যাল ফল্টের এটা একটা অন্যতম কারণ হতে পারে ফেজ রিভার্সাল। নেক্সট নেক্সট কি ধরনের ফল্ট হতে পারে না? শর্ট সার্কিট। শর্ট সার্কিট ফল্ট হতে পারে। এটা হচ্ছে মোটরের ভেতরেই হতে পারে। এটা মোটরের ভেতরে আমাদের তিনটে ফেজ ঢুকছে, তিনটে ফেজের তো কন্ডাক্টরের ভেতরে থাকছে, রেড ইয়েলো ব্লু তিনটে ফেজের কন্ডাক্টর থাকছে। তো সেই ফেজ টু ফেজ কন্ডাক্টর যদি শর্ট হয়ে যায় তাহলে সেটা একটা শর্ট সার্কিট ক্রিয়েট করবে। ঠিক আছে, তো সেই শর্ট সার্কিট কন্ডিশনেও একটা এক্সেসিভ এখানে কারেন্ট ফ্লো করবে এবং তার জন্য মোটরের যে এক্সেসিভ হিটিং এর জন্য ইনসুলেশন ড্যামেজ হয়ে মোটরের ওয়াইন্ডিং গুলোই ড্যামেজ হয়ে যেতে পারে। ঠিক আছে, তার মানে হচ্ছে মোটরের ভেতরে যদি শর্ট সার্কিট হয় সেটাও একটা ফল্টি কন্ডিশন। নেক্সট হচ্ছে ধরো আর্থ ফল্ট, মানে ধরো মোটরের কোনো একটা কন্ডাক্টর